হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেহেতু পড়ালেখা করতে চাও না, কাজেই আমার এই সংক্ষিপ্ত লেকচারের মাধ্যমে অন্তত বিষয়ভিত্তিক যদি একটা ধারণা লাভ করো, সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব। যাই হোক, নগদ প্রবাহ বিবরণী। এই নগদ প্রবাহ বিবরণীটা তোমরা যখন আর্থিক বিবরণী করো, সেখানে অনেকগুলো ধাপ থাকে, যেমন বিশদায়ী বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ নোট। আসলে এই যে নগদ প্রবাহ বিবরণী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যেমন আর্থিক বিবরণী করা হয়, সেই রকম এই নগদ প্রবাহ বিবরণীর নতুন অধ্যায় হিসাবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং IAS 7 অনুযায়ী এই আর্থিক বিবরণীটা করা হয়। এখন নগদ প্রবাহ বিবরণীটা কি? সংক্ষেপে আমরা বলতে পারি যে নগদ অর্থের আগমন এবং বহির্গমন যে বিবরণীতে প্রকাশ পায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলা হয়। তবে একটু ব্যাপকভাবে আমি বলতে পারি যে 3টা ধাপে, যেমন পরিচালনা সংক্রান্ত কার্যক্রম, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম এবং অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম, এই 3টা ধাপের মাধ্যমে নগদ প্রবাহের যে বিবরণী তৈরি করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলা হয়। এখন দেখো, নগদ প্রবাহ বিবরণীর শ্রেণীবিভাগ প্রধানত 2টা ভাগে নগদ প্রবাহ বিবরণী করা হয়। একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হলো পরোক্ষ পদ্ধতি। তবে আমাদের সিলেবাসে পরোক্ষ পদ্ধতিটাই আছে। এখন দেখো, নগদ প্রবাহ বিবরণীর কিছু উদ্দেশ্য আছে, যেমন FASB ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড অনুসারে প্রাথমিক 4টি উদ্দেশ্য তৈরি করা হয়। 4টি উদ্দেশ্যের জন্য নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। সেই উদ্দেশ্যগুলো কি? নগদ প্রবাহ বিবরণীর সামর্থ্য যাচাই করা, অর্থাৎ নগদ প্রবাহের সামর্থ্য যাচাই করা, দায় পরিশোধের ক্ষমতা যাচাই করা, নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্যের কারণ যাচাই করা, 4 হলো নগদ ও অনগদ লেনদেন যাচাই করা। আবার এই নগদ প্রবাহের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো আমি যদি 2-3টা বলতে পারি, দেখো, যেমন 1, আয় বিবরণী ও উদ্ধৃতপত্রের পরে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়, এই জন্য একে কালান্তিক বিবরণী বলা হয়। বৈশিষ্ট্যের ভিতরে যেটা একটা কালান্তিক বিবরণী। 2 নম্বরে দেখো, 3টি খাতের অধীনে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। যে খাতগুলো আমি আগেই বলেছি, পরিচালনা সংক্রান্ত কার্যক্রম, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম এবং অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। তারপরে দেখো, 3 নম্বর বৈশিষ্ট্য হলো প্রকৃত আর্থিক অবস্থা জানা যায় এই বিবরণীর মাধ্যমে। তারপরে এই আর্থিক বিবরণী, নগদ প্রবাহ বিবরণীর কিছু গুরুত্ব আছে। দেখো, 1 নম্বর একটা গুরুত্ব আমরা উল্লেখ করতে পারি যে নগদ অবস্থার মূল্যায়ন করা যায়। 2 বলতে পারি ভবিষ্যৎ নগদ অবস্থার অনুমান করা যায়। 3 আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা যায়। 4 আমরা বলতে পারি ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করা যায়। 5 আমরা বলি বিচ্যুতি নির্ধারণ এবং সংশোধন আমরা এর মাধ্যমে করতে পারি। এখন দেখো, আমরা পূর্ণাঙ্গ একটা নগদ প্রবাহ বিবরণী যদি আলোচনা করতে পারি, তাহলে আমরা প্রাথমিক একটা ধাপ বলতে পারবো। তো এখানে পূর্ণাঙ্গ একটা ছক আমি তোমাদের সামনে বলছি। প্রথমত, নিট লাভের মাধ্যমে আমরা পূর্বেই বলেছি যে চূড়ান্ত হিসাবে তৈরির পরে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়, যার কারণে চূড়ান্ত হিসাব তৈরির মাধ্যমে আমরা নিট লাভ পাই। এখন এই নগদ প্রবাহ বিবরণী কেন করা হয়? যেমন আমার হাতে কত টাকা নগদ আছে। এখন তুমি বলতে পারো যে স্যার, নিট লাভ তো হলোই, আপনি তো জানেন আপনার এত টাকার নিট লাভ। কিন্তু নিট লাভ ছাড়াও আমাদের কারবারে অনেক নগদ লেনদেন, অনগদ লেনদেন থাকতে পারে। সেই জিনিসগুলো আমি তোমাদের বলছি। দেখো, নিট লাভের সাথে যেমন আমরা যদি প্রথমে শুরু করি পরিচালনা সংক্রান্ত কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, এখন এটা শুরু করলেই প্রথমে নিট লাভ দিয়ে শুরু করা হয়। এখন নিট লাভের সাথে অনগদ কিছু দফা এখানে যোগ হয়, যেমন অবচয় যোগ হয়, অবলোপন যোগ হয়, নিঃশেষকরণ যোগ হয়। কেন যোগ হয়? কারণ অবচয় যখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করি, অবচয়, অবলোপন, নিঃশেষকরণ এগুলো কিন্তু বাদ দেই। কিন্তু এইটা অনগদ লেনদেন, এই জন্য এই টাকা আমরা কাউকে দেই না, কিন্তু এই টাকাটা আমাদের কাছে আছে।
এই জন্য নিট লাভের সাথে এটা যোগ হয়। পাশাপাশি দেখবা এখানে কিছু চলতি সম্পদ এবং চলতি দায় থাকে। এখন চলতি সম্পদ যদি বৃদ্ধি হয় তাহলে এটা আমরা নিট লাভের থেকে বাদ দিয়ে দিব, আর যদি চলতি সম্পদ হ্রাস পায় নিট লাভের সাথে যোগ করব, কারণ চলতি সম্পদ বৃদ্ধি মানে টাকাটা আটকে গেল, আর চলতি সম্পদ হ্রাস মানে টাকাটা আসলো। এই জন্য চলতি সম্পদ হ্রাস মানে যোগ হওয়া, আর বৃদ্ধি মানে মাইনাস হওয়া। এইরকম চলতি দায় কোনো কাজ যদি আমরা করি বাকিতে, টাকার কাজটা হয়ে গেল, এই জন্য চলতি দায় বৃদ্ধি যোগ হয়ে যাবে এবং চলতি দায় হ্রাসটা মাইনাস হয়ে যাবে। এর মাধ্যমে আমরা যে তথ্যটা পাবো সেটাকে আমরা বলবো পরিচালনা কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। আমি আরও বলছি যে চলতি সম্পদ এবং চলতি দায় আমি এক কথায় শেষ করলাম, কিন্তু চলতি সম্পদ অনেকগুলো থাকতে পারে, চলতি দায় অনেকগুলো থাকতে পারে, সেই জিনিসগুলো আমরা নিজেরা জেনে নিব। এখন দেখো দ্বিতীয় ধাপ হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। দেখো আমরা এই যে টাকা পাবো, এই টাকা যদি কোনো কারণে বিনিয়োগ করি, কোনো স্থায়ী সম্পত্তিতে টাকা বিনিয়োগ করলে এই টাকাটা চলে যায়, এই জন্য এটাকে বহির্গমন মাইনাস করতে হবে। পাশাপাশি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি টাকা আমি আগমন করি সেটা আমার যোগ হবে। এখন স্থায়ী সম্পত্তি অনেক থাকতে পারে, বিভিন্ন নামে থাকতে পারে স্থায়ী সম্পদ, এই জন্য আমাদের একটু মাথায় রাখতে হবে যে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্থায়ী যত সম্পদ ক্রয় বিক্রয় এর ভিতরে আসবে। তারপরে দেখো অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। অর্থায়ন অর্থাৎ আমি যে টাকাটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবো, এই টাকার সোর্স কোথায়, সেইটাই হলো অর্থায়ন। দেখো আমরা অনেকগুলো বেসিক্যালি তিনটা সোর্স থেকে মানুষ টাকা সংগ্রহ করে। যেমন কোম্পানি কী করে, শেয়ার বিক্রি করে, এটা আমাদের যোগ হবে, টাকা আসলো। বন্ড বিক্রি করে, ঋণপত্র বিক্রি করে, এর মাধ্যমে টাকা আসে, এটা হলো আগমন। পাশাপাশি আমরা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেই, যাদের কাছ থেকে ঋণ নেই ঋণের কিস্তি পরিশোধ করি, এর মাধ্যমে অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের আগমন এবং বহির্গমন আমরা কিন্তু বুঝতে পারলাম। এরপরে যে টাকাটা হলো আমার কারবারের তো প্রাথমিক কিছু নগদ টাকা ছিল, সেই টাকাটা যোগ করে আমরা সমাপনী নগদ তহবিল পাবো। এটা হলো নগদ প্রবাহ বিবরণীর একটা বেসিক, একসাথে করার জন্য নগদ প্রবাহ বিবরণী এরকমভাবে করা হয়। তাইলে আমরা বিস্তারিত জানলাম যে পরিচালনা সংক্রান্ত কার্যক্রমে কী কী জিনিস আসলো, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে কী কী আসলো, অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে কী কী আসলো, সেটা আমরা সংক্ষেপে বুঝতে পারলাম। এখন দেখো আমরা সৃজনশীল জ্ঞান, আমরা শিক্ষার্থীরা অনেক সময় বেসিক বইগুলো পড়তে চাই না, শুধু প্রয়োগ লেভেলের কাজে থাকতে চাই। কিন্তু বর্তমান তোমাদের যে প্রয়োগ লেভেলের সিকিউ প্রশ্নগুলো প্রয়োগ, সাধারণ প্রয়োগ, মধ্যম প্রয়োগ, কঠিন প্রয়োগ, কিন্তু এমসিকিউতে কিন্তু জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সবই কিন্তু দরকার হয়। কাজেই প্রশ্নগুলো কিন্তু একদম সিম্পল থাকে, কিন্তু শিক্ষার্থীরা একটু জ্ঞানের অভাবে এই জিনিসগুলো ভুল করে। এখন দেখো এইখানে সিকিউ, তেমন একটা সিকিউ করার তেমন সুযোগ নাই, কারণ হলো কি একটা নগদ প্রবাহ বিবরণী 3টা ধাপ তোমরা জানলা। এখন সিকিউতে প্রশ্ন করলে এই ধাপগুলো আলাদা আলাদাভাবে চাবে, কারণ আমাদের এখানে প্রয়োগ লেভেলে দেখো 2, 4, 4, কাজে এই মূল অঙ্ককেই ভাগ করে তোমাদের কাছে বিভিন্নভাবে তথ্য চাবে, তোমরা সেই জিনিসগুলো অতি সহজেই বুঝতে পারবে। দেখো তারপরও আমি সৃজনশীল কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। যেমন আমরা চাইতে পারি পরিচালনা কার্যক্রম থেকে নিট প্রবাহ তৈরি করো, বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ বিবরণী তৈরি করো, অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ বিবরণী তৈরি করো, অনগদ লেনদেনগুলির পরিমাণ নির্ণয় করো, অর্থায়ন কার্যক্রমে ব্যবহৃত নগদ বিবরণীর সত্যতা যাচাই করো। তারপরে দেখো সরঞ্জাম বিক্রয় সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও, তারপর অবচয় খরচের জাবেদা দাখিলা দেখাও, পুঞ্জীবিত অবচয়ের দাখিলা দেখাও। সোজা কথা আমাদের যে নগদ প্রবাহ বিবরণী, এটা 3টা ধাপে আমরা একসাথে করতে পারি। সেটা হলো একটা পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী। এর মাধ্যমে আমরা কি করব, এই নগদ প্রবাহ বিবরণী কেন করা হয়, চূড়ান্ত হিসাবের পরে করা হয়, কেন করা হয়,
এই জিনিসগুলো শিক্ষার্থীরা অনেক সময় মনে করে যে ও চূড়ান্ত হিসাবের পরে তো কোনো হিসাব থাকে না, তাহলে নগদ প্রবাহ বিবরণী চূড়ান্ত হিসাবের আগে করা হয়। কিন্তু শিক্ষার্থীদের এটা বুঝতে হবে যে উচ্চতর ক্ষেত্রে আমি যখন বিনিয়োগ করব, অনেক কিছু খরচ আমি কারবারের স্বার্থে গোপন রাখি, খরচ দেখাই, কিন্তু বিনিয়োগ নতুন নতুন বিনিয়োগ আমাদের করতে হয়। সেই ক্ষেত্রে প্রকৃত পক্ষে কত নগদ টাকা কোথায় আছে বা অর্থ সংস্থান কীভাবে করতে হবে, এই জন্য নগদ প্রবাহ বিবরণীটা যদিও সিলেবাসে এবার নতুন আসছে, এটা অনার্স লেভেলের একটা কোর্স, কিন্তু শিক্ষার্থীদের এটা একটা প্রত্যেক বছরই এই নতুন নতুন সিলেবাস হিসাবে আমি মনে করি প্রত্যেক বছর এটা আসবে এবং এটা কোনো কঠিন কিছু মনে করার নাই। 3টা ধাপ তোমরা মনে রাখবে, এই 3টা ধাপের মাধ্যমেই পুরো অঙ্কের সমাপ্তি হয়। তাই আমি মনে করি যে তোমরা সংক্ষেপ লেকচারে বুঝতে পেরেছো। সবাইকে